ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর ফিলোজফি পড়ানো স্টার্ট করে দিয়েছি। তোমাদের প্রথম অধ্যায় আছে তর্কবিদ্যার ভূমিকা। প্রথম ইউনিটে তোমাদের কিছু অধ্যায় ভাগ করা আছে। আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ অমাধ্যম অনুমান থেকে 2 আর 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এইগুলো সব আলোচনার পরে আমি তোমাদের 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানের ন্যায়সম্মতভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধির স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে সম অর্থযুক্ত একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলে আবর্তন। বিরুদ্ধপদ কাকে বলে? সদর্থক ও নঙর্থকভাবে দুটি পদের সম্মিলিত রূপে যদি কোনো শ্রেণীর পরিপূর্ণ ধারণা হয় তবে বলা হয় যে পদ দুটি পারস্পরিকভাবে বিরুদ্ধ। যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ। আবর্তনের নিয়ম কয়টি ও কী কী? আবর্তনের নিয়ম হলো 4টি। প্রথম নিয়ম, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে। বিবর্তনের নিয়ম কয়টি ও কী কী? বিবর্তনের নিয়ম 4টি। প্রথম নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। চতুর্থ নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হবে। নেক্সট, সরল আবর্তনের একটি উদাহরণ দাও। কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী। এ থেকে আবর্তনীয় যেতে গেলে পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, এটা হবে এতে আবর্তিত। অন্তরাবর্তন কয় প্রকার ও কী কী? অন্তরাবর্তন 2 প্রকার, পূর্ণ অন্তরাবর্তন, আংশিক অন্তরাবর্তন। সমবিবর্তন কাকে বলে? সমবিবর্তন হলো এক ক্রমিক প্রক্রিয়া যেখানে তর্কবাক্য বিবর্তন, আবর্তন, বিবর্তন, তারপরে সমবিবর্তন। আবর্তনীয় কাকে বলে? আবর্তিত কাকে বলে? আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয়। আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। অগ্নি দহনকারী বাক্যটির বিবর্তিত রূপ কি? সকল ক্ষেত্রে অগ্নি হয় দহনকারী। এখান থেকে বিবর্তনীয়। সুতরাং কোনো ক্ষেত্রে অগ্নি নয় অদহনকারী, এটা হচ্ছে ইতে বিবর্তিত হয়েছে। সরল আবর্তনের নিয়ম কি? সরল আবর্তনের ক্ষেত্রে যুক্তি বাক্যটি যদি সামান্য বচন হয় তবে সিদ্ধান্তটিকেও সামান্য হতে হবে। আবার যুক্তি বাক্যটি যদি বিশেষ হয় তবে সিদ্ধান্তটিকেও বিশেষ হতে হবে। 11 নম্বর, জ্ঞান হলো পূর্ণ বিবর্তনীয়, অজ্ঞতা হলো পাপ বিবর্তিত। এটা কি ধরনের বিবর্তন? এটি হলো বস্তুগত বিবর্তন। নিম্নোক্ত বাক্যটি আবর্তিতের বিবর্তিত রূপ প্রকাশ করো। কোনো চোর নয় সৎ ব্যক্তি। আবর্তিত কি হবে? সুতরাং কোনো সৎ ব্যক্তি নয় চোর। ইতে আবর্তিত বিবর্তিত কি হবে? সুতরাং সকল সৎ ব্যক্তি হয় অচোর। এতে আবর্তিত বিবর্তিত রূপটা হলো। একমাত্র মানুষই সমজীবী। বাক্যটির আবর্তন কি হবে? সকল সমজীবী হয় মানুষ। এতে আবর্তিত হলো। সুতরাং কোনো মানুষ হয় শ্রমজীবী। আইতে কি হবে? আবর্তিত। সরল আবর্তন কাকে বলে? অসরল আবর্তন কাকে বলে? যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ একই থাকে তাকে বলা হয় সরল আবর্তন। অসরল আবর্তন হলো এমন আবর্তন যেখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। অনুমান কয় প্রকার ও কী কী? অমাধ্যম অনুমান কাকে বলে? অনুমান 2 প্রকার, মাধ্যম অমাধ্যম। একটি বা মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় যে অবরোহাত্মক অনুমানে তাকে বলে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানকে অনেকে কেন প্রকৃত অনুমান বলে না? অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না বলে অনেকে একে প্রকৃত অনুমান বলে না।
আবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? আবর্তনের যুক্তিবাক্যকে আবর্তনীয় বলা হয়। আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়। এবারে যাচ্ছি নেক্সট, আমি তোমাদের 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। নিষেধমূলক আবর্তন। নিষেধমূলক আবর্তন হচ্ছে কোনো যুক্তি বিজ্ঞানী ও বচনের আবর্তনের পরিপ্রেক্ষিতে একটি বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করেছেন যুক্তিবিজ্ঞানে, যা নিষেধমূলক আবর্তন নামে পরিচিত। নিষেধমূলক আবর্তনের বৈধতা বিচার। নিরপেক্ষ আবর্তনের ক্ষেত্রে দাবি করা হয় যে ও বচনের ক্ষেত্রে নঙর্থক সংযোজকটি বিধেয়ের সঙ্গে যুক্ত করে একটি সদর্থক বচনে রূপান্তরিত করতে হবে, এরপর ওই বচনটির আবর্তন করতে হয়। যথা যুক্তিবাক্য হচ্ছে ও কোনো মানুষ কোনো প্রাণী নয় মানুষ, মূল অবর্তনীয় বচনে। সমার্থক বচন কি হবে? আইতে কোনো প্রাণী হয় অমানুষ, পরিবর্তিত বচন। তাহলে সুতরাং সিদ্ধান্তে কি হবে? কোনো অমানুষ হয় প্রাণী, এটা হলো আবর্তিত বচন। এই নিষেধমূলক আবর্তনটিকে কিন্তু বৈধ বলা যায় না, কারণ এইরূপ আবর্তনের ক্ষেত্রে আবর্তনের দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম দুটিকে লঙ্ঘন করা হয়, কারণ দ্বিতীয় নিয়মে যুক্তিবাক্যে বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে উল্লেখ না করে তার বিরুদ্ধ পথকে উল্লেখ করা হয়েছে। আবার তৃতীয় নিয়মে লঙ্ঘন করে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে। সুতরাং বৈধতার বিচারে নিষেধমূলক আবর্তন কোনোভাবেই বৈধ নয়, কিংবা বলা যায় যে এই ধরনের আবর্তন প্রক্রিয়া অবৈধ। সরল আবর্তন, অসরল আবর্তন। সরল আবর্তন হচ্ছে যে আবর্তন প্রক্রিয়া আবর্তনের 4টি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা হয় এবং আবর্তনে তথা যুক্তিবাক্য ও আবর্তিত তথা তথ্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণের কোনো ভেদ থাকে না, এই আবর্তন প্রক্রিয়াকে বলা হয় সরল আবর্তন। অর্থাৎ এই ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত উভয় একসঙ্গে সামান্য অথবা বিশেষ রূপে গণ্য হয়। উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এতে আবর্তনীয় হয়েছে। সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এতে আবর্তিত হয়েছে। অসরল আবর্তন, যে আবর্তন প্রক্রিয়ার আবর্তনের 4টি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হয়, সেই আবর্তন প্রক্রিয়াকে বলা হয় অসরল আবর্তন। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান নয় বলে এই ধরনের আবর্তনকে অলস আবর্তন রূপেও উল্লেখ করা হয়। এক্ষেত্রে সিদ্ধান্তের পরিমাণ যুক্তিবাক্যের পরিমাণের চেয়ে কম বলে একে সীমিত আবর্তন রূপে উল্লেখ করা হয়। উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল জীব, এ থেকে আবর্তনীয়। সুতরাং কোনো মরণশীল জীব হয় মানুষ, আইতে আবর্তিত। ব্যাখ্যা হচ্ছে এইরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে আবর্তন প্রক্রিয়ার প্রথম নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক আছে, কিন্তু চতুর্থ নিয়মটিতে মানতে গিয়ে এখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটানো হয়েছে। যুক্তিবাক্যটি যেখানে সামান্য বা সার্বিক পরিমাণকে সূচিত করে, সেখানে সিদ্ধান্তটি বিশেষ বা আংশিক পরিমাণকে সূচিত করে। সে কারণে এইরূপ আবর্তনকে সীমায়িত আবর্তন বা অসরল আবর্তন বলা হয়। এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন? সাধারণত উল্লেখ করা যায় যে এ বচনের সরল আবর্তন বা সম আবর্তন সম্ভব নয়, কারণ আবর্তনের ফলে আবর্তনীয় এবং আবর্তিতের পরিমাণ যদি এক হয় তাহলে তাকে বলা হয় সরল আবর্তন। এর ফলে এ বচনের আবর্তন করলে সিদ্ধান্তে এ বচনকে প্রতিষ্ঠা করতে হয়, কারণ এ বচন হলো সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁ বচন। আর এই এ বচনকে যদি যুক্তি বাক্যরূপে গণ্য করা হয় তাহলে সিদ্ধান্তটিকে সার্বিক হ্যাঁ বচন হতে হয়, কিন্তু সিদ্ধান্তে যদি সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁ বাচক বচন প্রতিষ্ঠা করা হয় তাহলে সেক্ষেত্রে আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করা হয়। এই চতুর্থ নিয়মকে লঙ্ঘন করার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তর্কবিদগণ পরিমাণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে রেহাই পাওয়ার জন্য তর্কবিদগণ পরিমাণের পরিবর্তন ঘটিয়েছে সিদ্ধান্তে বচন তথা বিশেষ সদর্থক বা হ্যাঁবাচক বচনের প্রতিষ্ঠার কথা বলেছেন। এর ফলে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণগত পার্থক্য দেখা যায় এবং আবর্তনটি আর সরল না থেকে অসরলভাবে উপস্থাপিত হয়। উদাহরণ কি? সকল মানুষ হয় মরণশীল জীব,
এতে হলে আবর্তনীয়। সুতরাং সকল মরণশীল জীব হয় মানুষ এতে আবর্তিত। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে এ বচনের আবর্তন করার ফলে সিদ্ধান্তে এ বচনকে প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে আবর্তনের প্রথম তিনটি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা হলো, চতুর্থ নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হয়নি। কারণ আমরা জানি এ বচন শুধুমাত্র উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে করে না। এক্ষেত্রে যুক্তি বাক্যটি এ বচন বলে এর বিধেয় পদটি ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের ফলে যুক্তি বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। সিদ্ধান্তটি এ বচন হওয়ায় তার উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়ে যায়। এর ফলে আবর্তনের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়ম হলো, যে পদ যুক্তিবাক্যের ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারে না। এর ফলে দাবি করা হয় যে এ বচনের সরল বা সম আবর্তন সম্ভব নয়। নেক্সট, বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন কি? কয়েকটি উদাহরণ দাও। বিপরীত সম্বন্ধ ভিত্তিক হচ্ছে নিরপেক্ষ বচনের সরল আবর্তন ছাড়া আর এক বিশেষ ধরনের আবর্তন দেখা যায়। আবর্তনের এই বিশেষ রূপটিকে হলো বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। এই ধরনের আবর্তনের প্রবক্তা হলেন প্রখ্যাত তর্কবিদ কিনস। বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তনের উদাহরণ: এ ধরনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় বচনের উদ্দেশ্য ও বিধেয়কে পারস্পরিকভাবে সম্বন্ধভিত্তিক হতে হয়। তাই উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধের আবর্তন ঘটিয়ে আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ সম্বন্ধের ওপর ভিত্তি করে আবর্তনের মাধ্যমে আমরা যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে সম্মত হই। উদাহরণ কি? দশরথ হন রামচন্দ্রের পিতা, আবর্তনীয়। সুতরাং রামচন্দ্র হন দশরথের পুত্র, আবর্তিত। নেক্সট, শেক্সপিয়ার হন ওথেলোর ষষ্ঠা, আবর্তনীয়। এতে ওথেলোর শেক্সপিয়ার ষষ্ঠা, এতে আবর্তিত। 3 নম্বর উদাহরণ, রামকৃষ্ণ হন বিবেকানন্দের গুরু, আবর্তনীয়। সুতরাং বিবেকানন্দ হন রামকৃষ্ণের শিষ্য, এটা হলো আবর্তিত। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে অমাধ্যম অনুমানের কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 5-এ আছে নিরপেক্ষ ন্যায়, সেখান থেকে আমি তোমাদের 2 আর 3 মার্কসের কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।